হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো ম্যাচ নাম্বার 44 কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাব। কেকেআরের জন্য এটা ডু অর ডাই ম্যাচ হতে চলেছে, কারণ হয় যেত না হয় বাড়ি ফেরার জন্য লাগেজ প্যাক করতে হবে কেকেআরকে। আর কিংস ইলেভেন পাঞ্জাব চাইবে এই ম্যাচটা জিতে 2 পয়েন্ট অর্জন করে প্রথম যে 2 স্পট সেটাকে ঠিক রাখতে। যদি বলা যায় যে দুটি আইপিএল টিম কিন্তু আইপিএলের ইতিহাসে 22 বার মুখোমুখি হয়েছে, যাতে 14 বার কলকাতা নাইট রাইডার্স এবং 9 বার কিংস ইলেভেন পাঞ্জাব জিততে পেরেছে। যদি বলা যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ক্ষেত্রে, তো কিংস ইলেভেন পাঞ্জাব কিন্তু পরপর 2 ম্যাচ অর্থাৎ 2017-তে একবার এবং 2018-তে ইডেন্স গার্ডেন্সে কিন্তু জিতে কিন্তু তারা অনেকটা কেকেআরের বিরুদ্ধে যে মনোবলটা অনেকটা অর্জন করতে পেরেছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এই সংক্রান্ত অনেক ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো এই ভিডিওর যে টপিকসগুলো সেগুলো হলো যে দুটো টিমেরই আমরা প্লেইং 11 সম্পর্কে আলোচনা করব, দুটো গেম স্ট্র্যাটেজি অর্থাৎ কেকেআরকে জিততে হলে কী স্ট্র্যাটেজি করতে হবে, গেম প্ল্যানটা কী সেটা আমরা আলোচনা করব। 3 নম্বর সেটা হলো ম্যাচ প্রেডিকশন অর্থাৎ কারা জিতবে এই ম্যাচ সম্পর্কে সেটা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যদি বলা যায় প্লেইং 11 অর্থাৎ কলকাতার প্লেইং 11টা কী সেটা বলবো। না, যদি কেকেআরের কথা বলা যায় তাহলে দীনেশ কার্তিক কিন্তু বলেছেন একটা ম্যাচ কনফারেন্সে কিন্তু বলেছেন যে তিনি এখনও পর্যন্ত ওই প্লেয়ারদের ওপর ভরসা রাখছেন, ঠিক আছে না, তো যে ওনারা অবশ্যই ভালো করবে। তো এখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেকেআরের প্লেইং 11 কিন্তু সেরকম একটা পরিবর্তন নাও ঘটতে পারে। যদি বলা যায় রিঙ্কু সিংয়ের জায়গায় কিন্তু শুভমান গিল অবশ্যইভাবে আসতে পারে। যদিও কিছু বলা যায়নি শিবম মাবি প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় আসবে কিনা। যদি বলা যায় আমার মতে কিন্তু ডেল পটকে আনা উচিত টম কারানের জায়গায়। তো এটাই ছিল কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11। তো যদি বলা যায় আমরা কলকাতা নাইট রাইডার্সের যে ম্যাচ ডিটেলসটা কী সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করবো, প্লিজ সেটা ভিডিওটা দেখে নেবেন। যদি বলা যায় কিংস ইলেভেন পাঞ্জাবের প্লেইং 11-এর কথা, সেটা আপনাকে বলে রাখি যে কেএল রাহুল, ক্রিস গেইল, করুণ নায়ার, ময়াঙ্ক আগরওয়াল, স্টোনিস, তারপরে যুবরাজ সিং না হয় মনোজ তিওয়ারি, অক্ষর প্যাটেল, মুজিব রহমান, আর ওয়াসিন, অ্যান্ড্রু তাই, মোহিত শর্মা। তো এগুলো হলো কিংস ইলেভেন পাঞ্জাবের প্লেইং 11। যদি বলা যায় ইম্প্যাক্ট ব্যাটসম্যান কারা থাকছে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে, তো কেএল রাহুল এবং ক্রিস গেইল অর্থাৎ বিধ্বংসী এই মরশুমের ওপেনিং ব্যাটসম্যান, ঠিক আছে না। এবং ইম্প্যাক্ট বোলার কারা থাকে, অবশ্যই তারা হলো অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার অ্যান্ড্রু তাই এবং মুজিব রহমান। অ্যান্ড্রু তাই তার মিশ্রণ শর্ট ডেলিভারি এর জন্য এই আইপিএলে অনেকটা অর্জন খ্যাতি করেছে, এবং মুজিব রহমান কিন্তু দুর্দান্ত মানের আফগানি একজন লেগ স্পিনার, যে কিনা এই মরশুমে 14টা উইকেট বের করেছে। যদি বলা যায় স্ট্র্যাটেজির কথা, তো প্রথম ওভারেই কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে যে 2জন বিধ্বংসী ওপেনার তাদেরকে তুলে নেওয়া উচিত, কারণ যখন তারা সেট হতে থাকে তখন কিন্তু তারা মারাত্মক রূপ ধারণ করতে থাকে, যেরকমটা আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হয়েছিল। যদি বলা যায় কেএল রাহুলের কথায়, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যারা ফাস্ট বোলিংকে ভালো খেলতে পারে তাদের মধ্যে একজন হলো কেএল রাহুল। তো তার বিরুদ্ধে ফাস্ট বোলিং না করাই ভালো, তাকে যদি আউট করতে অবশ্যই স্পিনার লাগান প্রথম থেকেই, এবং মরশুমে অনেকবারই তিনি কিন্তু স্পিনারের দ্বারা আউট হয়েছেন, ঠিক আছে না। যদি বলা যায় ক্রিস গেইলের কথা, তো ক্রিস গেইল এমন একজন ব্যাটসম্যান যিনি স্পিন এবং ফাস্ট বোলিং মোটামুটিভাবে ভালো খেলেন, এবং তিনি বারবারই কলকাতার বিরুদ্ধে ভালো পারফর্ম করেন। কারণটা একটাই স্পষ্ট, কারণ কেকেআরে কোনো সুইং বোলার নেই, আর যেটা কিন্তু সুইং বোলার কিন্তু বারে তাকে সুইং বোলারের সামনে কিন্তু স্ট্রাগল করতে দেখা যায়, যারা উইকজন রয়েছে তার কাছে। তো এবং যদি তাকে বিট করতে হয় কলকাতা নাইট রাইডার্সকে, কিন্তু তাকে হয় গতির দ্বারা বিট করতে হবে, না হয় স্পিনার প্রথম থেকেই লাগাতে হবে লেগ স্পিনারকে। তো যদি বলা যায় করুণ নায়ার, তো করুণ নায়ারকে কি না এই টিমে সব থেকে স্পিন ভালো খেলেন এমন একজন ব্যাটসম্যান হলো করুণ নায়ার, যিনি ভালোভাবে লেগ স্পিন এবং অফ স্পিনকে দুর্দান্ত মানের খেলতে পারে। তো তার সামনে স্পিন লাগানো চলবে না, তাকে অবশ্যই আউট করতে হবে, ফাস্ট বোলিংয়ের দ্বারা আউট করতে হবে। তিনি অনেকবার 2 বার খানিক তিনি রাসেলের দ্বারা কিন্তু আউট হয়েছেন। তো এটা ছিল করুণ নায়ারের বিরুদ্ধে স্ট্র্যাটেজি। যদি বলা যায় মার্কাস স্টোনিস একজন দুর্দান্ত মানের বোলিং অলরাউন্ডার, তিনি দারুণ বলও করেন এবং ব্যাটও করেন। তিনি অস্ট্রেলিয়ান হওয়ার কারণে তিনি শর্ট বল, বাউন্স অনেকটা অর্থাৎ পেস বল অর্থাৎ ফাস্ট বল কিন্তু অনেকটা ভালো খেলেন, কিন্তু স্পিন বলের বিরুদ্ধে কিন্তু স্ট্রাগল করেন। এবং দেখা যায় যে আইপিএলের ইতিহাসে নারিনের দ্বারা তিনি কিন্তু একবার আউট হয়েছেন, তো নারিনকে লাগাতে হবে। তো এছাড়াও রয়েছে ময়াঙ্ক আগরওয়াল, মনোজ তিওয়ারি, এদের বিরুদ্ধে কিন্তু স্ট্র্যাটেজি করা উচিত। তো এই 4জন যে মূল যে ব্যাটসম্যান বললাম তাদের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে জিততে হলে স্ট্র্যাটেজি করে যাওয়া উচিত। তো একটা মজাদার স্ট্যাটস বলে রাখি যে পাঞ্জাব, যারা আমরা বললাম পরপর যে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাদের কিন্তু একটা মজাদার স্ট্যাটস হলো কি, তারা কি না পরপর যারা যেরকম ব্যাটিং ক্রমে তারা ব্যাট করতে আসেন, তাদের রানের যে মোট এই মরশুমে রানের যে টোটাল কিন্তু পরপর রয়েছে। যদি বলা যায় এই স্টেডিয়াম
এই স্টেডিয়ামে কিন্তু পাঞ্জাব কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু একবার হেরে গেছে। তো এখানে মুম্বাই কিংস ইলেভেন পাঞ্জাবকে হারানো কিন্তু খুব একটা কঠিন কাজ হবে বলে মনে হয় না। তো জিততে হলে কেকেআরকে কিন্তু ভালো ব্যাটিং করতে হবে, কারণ বারবারই হোলকার স্টেডিয়াম একটা ব্যাটসম্যানের জন্য একটা দুর্দান্ত উইকেট, ঠিক আছে না। যদি বলা যায় ম্যাচ প্রেডিকশন সম্পর্কে, তো পাঞ্জাব নিজেদের হোম গ্রাউন্ডে খেলার কারণে তাদের যে জেতার যে চান্সেসটা কিন্তু 60% থাকছে, আর কলকাতা কিন্তু এই ম্যাচটা হারিয়ে দিতে পারে, সেই কারণে তাদের যে চান্সেসটা কিন্তু 50% থাকছে। তো যদি বলা যায় কলকাতা কিন্তু অবশ্যই এই ম্যাচটা জিততে হবে। তো এইটাই ছিল ভিডিও। যারা আপনার ভিডিওটাকে পছন্দ করেছেন প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।